একদিনের ঝটিকা সফর দুদিনে সারলেন হর্ষবর্ধন শ্রীংলা। কথা বললেন শুধু ভ্যাকসিন ইস্যুতে। দেখা করে জাসদের ইউনু বললেন ভূমিকা রাখবে সম্পর্ক উন্নয়নে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে পিইসি পরীক্ষা নয়, মূল্যায়ন হবে স্কুলে পরীক্ষার মাধ্যমে। প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব। বিশ্বব্যাংকের প্রকল্পেও স্বাস্থ্যের কোটি কোটি টাকা দুর্নীতি। অনুমোদন ছাড়া কেনা মাস্ক চিকিৎসকদের বিতরণ। অনিয়ম দেখবে মন্ত্রণালয়, বললেন প্রকল্প পরিচালক। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একদিনের ঝটিকা সফরে এসে দুদিন পার করার পর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা গণমাধ্যমে কথা বললেন শুধু করোনা ইস্যুতে। তবে তার সঙ্গে দেখা করে জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন এ সফর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন শিগগিরই ভারত বাংলাদেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিশেষ ভিসা সুবিধার আশ্বাস মিলেছে দেশটির তরফ থেকে। করোনার মধ্যেই দেশের বাইরে প্রথম সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকটাই রাগঢাক করেছে এই সফর ঘিরে। তাই বিস্তারিত জানার অপেক্ষায় সোনারগাঁও হোটেলে গণমাধ্যম কর্মীরা। 24 ঘন্টার ঝটিকা সফর ঠেকে 2 দিনে ঢাকায় এসে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। সফরের দ্বিতীয় দিনে তাই হোটেলে বাড়তে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনাগোনা। দেশের সুশীল সমাজের বেশ কজন প্রতিনিধিও যোগ হন সেই কাতারে। জাসদ নেতা ইনু জানান পারস্পরিক সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। মহামারীর ভিতরে এই ধরনের সফর কোনো অপ্রাসঙ্গিক না। কোভিড মোকাবেলা করার জন্য পররাষ্ট্র সচিবের সফরটা দুই দেশের জন্যই অর্থবহ সফর। পরে সচিব পর্যায়ের বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময় ধরে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান এই সফরকে ব্রেক থ্রু হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে, যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান। পরে হর্ষবর্ধন আসেন গণমাধ্যম কর্মীদের সামনে। তিনি জানান ভারতে অক্সফোর্ডের যে টিকা উৎপাদন হচ্ছে সেটির প্রয়োগ শুরু হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। I also briefed the Honorable Prime Minister about what we are doing to fight COVID-19. Like Bangladesh, we also have a fairly large population. We need to take measures to fight it. For us, Bangladesh is always a priority. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাওয়া ভারতের কাছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সমাধানের মৌখিক আশ্বাস দিয়েই ফিরে গেছেন ভারতের এই উচ্চপদস্থ কূটনীতিক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নেওয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেয়া হয়েছে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়ার প্রস্তাব, তবে পরীক্ষা না হলে বছর মেধাবৃত্তিও দেয়া হবে না। চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসসি। এবছর প্রায় 25 লাখ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা, কিন্তু করোনা মহামারীতে গত 17 মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় কেন্দ্রীয়ভাবে পিএসসি পরীক্ষা না নেওয়ার প্রস্তাবনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সিদ্ধান্ত চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা যেটা, তো এইটা আমরা বিদ্যালয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আগে যেমন একটা জায়গায় এই পরীক্ষাটা হয়তো কেন্দ্রভিত্তিক, এটা না করে আমরা স্ব বিদ্যালয়ে, যাতে করে আমাদের জমায়েতটা বেশি না হয়। সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পিএসসি পরীক্ষা নেওয়ার বিকল্প চিন্তাও রয়েছে প্রস্তাবনায়। পরীক্ষা না হলে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীর মেধাবৃত্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেধাভিত্তিক বৃত্তি প্রদান সম্ভব হবে না আর কি, তবে উপবৃত্তির কার্যক্রম চলমান থাকবে। সেপ্টেম্বরে খুললে নিব, তখন ওই যে আমরা 2 মাস ওইদিকে বাড়াই দিতে চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি। ঠিক আছে, আমরা হয়তো ফেব্রুয়ারির দিকে পরীক্ষাটা নিতে পারি। এদিকে স্কুল খুললে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস পরীক্ষা চলবে এ বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের প্রকল্পেও স্বাস্থ্য অধিদপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে। ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াই 1 লাখ পিস KN95 মাস্ক কিনে দেওয়া হয়েছে চিকিৎসকদের। এছাড়া দ্বিগুণ মূল্যে কেনা হয়েছে 2 লাখ পিস পিপিই। মাস্ক এবং পিপিই জমা দিয়ে এরই মধ্যে 27.5 কোটি টাকা বিল তুলে নিয়েছে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে এই ঘটনার বিষয়ে
ইআরপিপির পরিচালক জানান, অনিয়ম দেখবে মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। চুক্তিপত্রে ঠিকানা স্পষ্ট করা নেই, বাইরে নেই কোনো সাইনবোর্ডও। সাভারের রাজ ফুলবাড়িয়ার অন্য একটি গার্মেন্টসের ভিতরে ভাড়া করা দুটি ফ্লোরে খুঁজে পাওয়া যায় এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশনকে। সরেজমিনে ভিতরে প্রবেশের পর দেখা যায় চলছে পিপি প্রস্তুতি। দেশে করোনা শুরুর পরই রাতারাতি এখানে কারখানা খুলে কাজ শুরু করে তারা। করোনা শুরু হওয়ার পরে কাজটা শুরু করেছে। জি, আমরা মূলত পিপি ম্যানুফ্যাকচারিং জন্য কাজ শুরু করেছি। এখানে কাজ করতেছি আজকে 5 দিন। আমি এই জায়গায় কাজ করতেছি 3 মাস। এর আগে গাড়ির কোম্পানি জাদিদ অটোমোবাইলসকে পিপি সরবরাহের দায়িত্ব দেয়া হয় বিশ্বব্যাংকের সহযোগিতায় ইআরপিপি প্রকল্পে। অনুসন্ধানে জানা যায় এই প্রকল্পেই 1 লাখ পিস অনুমোদনহীন KN95 মাস্ক সরবরাহ করেছে এসআরএস ডিজাইন। গত 17 এপ্রিল মাস্ক সরবরাহের জন্য 3.5 কোটি টাকা এবং 19 মে 2 লাখ পিস পিপি সরবরাহের জন্য 24 কোটি টাকার দুটি চুক্তি করে এসআরএস ডিজাইন। চুক্তির 1 মাসের মধ্যে তুলে নেয় পুরো 27.5 কোটি টাকা। চুক্তি অনুযায়ী এইসব পণ্য সরকারের প্রকল্পে সরবরাহের জন্য এনওসি নিতে হবে ওষুধ প্রশাসন থেকে। KN95 মাস্ক দেশে উৎপাদন না হওয়ায় তা আমদানি করতেও নিতে হবে আলাদা অনুমোদন। অনুমতি ছাড়া মাস্ক সরবরাহের ব্যাপারে প্রতিষ্ঠানটির অজুহাত, আমদানির পরিবর্তে অন্য প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনেছে তারা। যারা ইম্পোর্ট করছে তাদের কাছে আছে, তাদের পেপারস আছে ওষুধ প্রশাসন থেকে, তারা ওখান থেকে এনওসি নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে মালটা ইম্পোর্ট করেছে। মেইনলি আমরা ম্যানুফ্যাকচারার, কিন্তু মাস্ক ওই মধ্যে দরকার ছিল, আমরা 1 লাখ পিস সাপ্লাই করেছি। সরকারি প্রতিষ্ঠানে মান যাচাই না করে নেওয়া হয়েছে পণ্যগুলো। প্রকল্পে বর্তমানে মজুদ আছে 56,000 পিপি ও 2,760টি মাস্ক। বাকিগুলো সারা দেশের চিকিৎসকদের সরবরাহ করা হয়েছে। তবে জালিয়াতির দায় নিতে রাজি নন নতুন প্রকল্প পরিচালক। মন্ত্রণালয়ের উপরে প্রধানমন্ত্রী কার্যালয়, ওনারা এটা ইনভলভ, ওনারা যেভাবে বলবে ওইভাবে হবে। আপনাদের থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। 1,127 কোটি টাকার ইআরপিপি প্রকল্পে একের পর এক জালিয়াতির ঘটনা উঠে আসায় নতুন কোনো চুক্তি করা বন্ধ আছে। সরকারি অর্থ কতভাবে হরিলুট হতে পারে তার আদর্শ উদাহরণ হতে পারে এই ইআরপিপি প্রকল্প। এমনকি বিশ্বব্যাংকের টাকা নয়ছয় করতেও দ্বিধা করেনি তারা। সবকিছুর পিছনেই ঘুরে ফিরে আসছে সেই ছোট ছোট সিন্ডিকেটগুলোর কথা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কমানো হলো সরকারিভাবে কোভিড শনাক্তকরণ পরীক্ষার ফি। এখন থেকে 200 টাকার পরিবর্তে 100 টাকায় পরীক্ষা করা যাবে। আর বাসা থেকে নমুনা এনে পরীক্ষার ফি 500 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জনগণ এখন পরীক্ষা করতে আগ্রহ কম, তাদের ঘরে থেকেই স্বাস্থ্যসেবা নিচ্ছে, টেলিমেডিসিনের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। বন্যার জন্য কিছুটা পরীক্ষার হার কমেছে। 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা। ল্যাবে যে যারা পরীক্ষা করাবেন, আর যদি বাড়িতে নিয়ে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয়, সেখানে 500 টাকার পরিবর্তে 300 টাকা করা হলো। ঋণ জালিয়াতির মামলায় রিমান্ডের 3য় দিন বুধবারও শাহেদকে জিজ্ঞাসাবাদের তেমন একটা সুযোগ পায়নি দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদ শুরুর পরপরই তাকে নিয়ে ছুটতে হয় আদালতে। সেখানে তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেশ, অস্ত্র মামলার নানা কর্মকাণ্ড শেষে দুপুরে ফেরেন দুদকে। এদিকে শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি 27 আগস্ট ধার্য করেছেন আদালত। ঋণ জালিয়াতির মামলায় দুদকের জিজ্ঞাসাবাদের 3 দিনের মধ্যে 2 দিনই গেল কালক্ষেপণে। কখনো অসুস্থতার নাটক, আবার কখনো আদালত ঘুরে। পদ্মা ব্যাংকের 2 কোটি 72 লাখ টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় রিজেন্টের মালিক শাহেদ করিমকে বুধবার সকালে নিয়ে আসা হয় দুদক কার্যালয়ে। 7 দিনের রিমান্ডের 3য় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। কিন্তু সকাল 11টার পর শাহেদ করিমকে নিয়ে যাওয়া হয় আদালতে। এ সময় তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পেশ করা হয়। অস্ত্র মামলায় অভিযোগ আমলে নেয়ার আবেদনে শাহেদ করিমকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানিতে শাহেদ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ব্যালেন্সড হয়ে গেছে ইউর অনার, সেই জন্য যেহেতু তার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে, এই পর্যায়ে তার জামিন চাচ্ছে। আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-8 তারিখ এই মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য। অনৈতিকভাবে কোনো কিছু কালক্ষেপণ করতে থাকে বা কোনো অন্যায় প্রলোভনে আশ্রয় গ্রহণ করে, তাহলে যদি তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব না হয়, পরবর্তীকালে কিন্তু পুনরায় তদন্তকারী কর্মকর্তা
আবেদন ছাড়াই তাকে কোনো ঢাকা বেড়িবাঁধ না থাকায় মেঘনার পানি বেড়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন সহ বিভিন্ন চর এলাকায় স্থানীয়দের মোবাইলে ধারণকৃত কিছু ছবি পেয়েছে সময় সংবাদ। এখন তা দেখে নিচ্ছি। আবুধাবি যাত্রা নিয়ে প্রবাসীদের ধোঁয়াশার মধ্যেই ঢাকা থেকে আরব আমিরাতের রাজধানীগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করল বাংলাদেশ বিমান। চাকরি ভিসাদারীদের দেশে ফেরত পাঠানোর পর অংশীদার ভিসাদারীদেরও আবুধাবি ইমিগ্রেশন ছাড়পত্র না দেওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট দেশের নিয়ম নীতি জেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউরি। দেশে এসে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা প্রথমে ভুগেছেন টিকিট সংকটে। এবার দেশটির পরিবর্তিত নীতিতে অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। গেল 3 দিনে আবুধাবি বিমানবন্দর থেকে 119 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সব কাগজপত্র ও অনুমোদন থাকা সত্ত্বেও দেশটির ইমিগ্রেশন ছাড়পত্র না দেয়ায় শাহজালাল বিমানবন্দর থেকে ফিরে গেছেন শত শত প্রবাসী। সর্বশেষ মঙ্গলবার রাতে বোর্ডিং ওকে করার পরেও অংশীদার ভিসাধারী 39 জনকে যাওয়ার ছাড়পত্র দেয়নি দেশটি। ফলে মাত্র 16 জন যাত্রী নিয়ে উড়েছে বিমানের আবুধাবিগামী ফ্লাইট। এই অবস্থায় নিরুপায় প্রবাসীরা কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা চেয়েছেন। এটা তো একটা পেপারে আমাকে অনুমতি দিছে, অনুমতিটা দেওয়াতে আমি টিকিট করছি, কিন্তু তারপরে আমি যাইতে পারিনি। কেন আমার কি অপরাধ আর কি কারণে আমি যাইতে পারলাম না, এরা এটা বলে না বিষয়টা। আমি ফ্যামিলির একটা মাত্র ছেলে, এর এখন কে দায় নিবে? জোরালো দাবি বাংলাদেশ সরকারের জন্য একটা সমাধানে যায়। বাংলাদেশ বিমান বলছে যাত্রী ফেরত পাঠানোর বিষয়ে কোনো সদুত্তর দেয়নি দেশটি। আবুধাবি কর্তৃপক্ষ চাকরি ভিসাধারীদের ফেরত পাঠানো সহ নানা জটিলতার কারণে ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান। এই সিচুয়েশনে আমরা মনে করি না যে যাত্রীদেরকে এইভাবে পাঠিয়ে তারাও হেনস্থা হচ্ছেন এবং আমরা গ্রস্ত হচ্ছি, সেই কারণে আমরা ফ্লাইট বন্ধ করছি। যতক্ষণ এটি আবুধাবি কর্তৃপক্ষ অনুমোদন দিচ্ছেন প্রকাশ্যে যে তারা এমপ্লয়মেন্ট ভিসাধারীদের নিবেন, আমরা সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করব। ওই দিক থেকে জন্য সমন্বয়হীনতা ও তথ্য ঘাটতির কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তার দায়িত্ব হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে তার রাইট, তার সুযোগ সুবিধা এগুলোকে দেখা, কারা যেতে পারবে কারা যেতে পারবে না, কি কি আইনগুলো পরিবর্তন হচ্ছে সেগুলোকে আপ টু ডেট করে জানাতে হবে, তাহলে এই প্রবলেমগুলো হবে না। গত 14 জুলাই আবুধাবিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর পর এ পর্যন্ত 1,500 প্রবাসী সেখানে গেছেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পুরনো জাহাজের সঙ্গে অগোচরেই চট্টগ্রাম বন্দরে ঢুকছে তেজস্ক্রিয় ধাতু। 6 বছর ধরে বন্দরে পড়ে আছে বিপজ্জনক রেডিয়াম বেরিলিয়াম। সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার অপসারণ করা যাচ্ছে না এটি সহ আরও অনেক তেজস্ক্রিয় ধাতু। বিশেষজ্ঞরা বলছেন এগুলো দ্রুত সরানো না গেলে বন্দর সহ পুরো চট্টগ্রাম ঝুঁকির মধ্যে পড়বে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছোট্ট এই স্টিলের ধাতব বস্তুটি এখন চট্টগ্রাম বন্দরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 6 বছরের বেশি সময় ধরে এই ধাতব বস্তুটিকে রাখা হয়েছে বন্দরের অভ্যন্তরের মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্প এলাকায়। রেডিয়াম বেরিলিয়াম নামের তেজস্ক্রিয়তা উৎপন্নকারী এই ধাতব বস্তুটিকে নিয়ে জটিলতা শুরু হয় 2014 সাল থেকেই। বাংলাদেশ থেকে স্ক্র্যাপ ম্যাটেরিয়ালের মাধ্যমে সেটা একটা কন্টেনার হয়ে কলম্বো বন্দর হয়ে সেটা ইন্ডিয়াতে যাচ্ছিল। তো প্রতিমধ্যে সেটা কলম্বোতে শনাক্ত হয়েছে, পরবর্তীতে সেই কন্টেনারটা ফেরত আনা হয় এবং সেটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ প্লাস আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটা উদ্ধার করা হয়। বন্দরের তথ্য মতে এটি সহ আরও 2টি ছোট ছোট ঝুঁকিপূর্ণ ধাতব বস্তু বন্দরে সংরক্ষিত রয়েছে। 2017 এবং 2018 সালে ধাতব বস্তুগুলো শনাক্ত হয়। লেবাননের বৈরুত বন্দরে দুর্ঘটনার পর এই 3টি বিপজ্জনক ধাতব বস্তু অপসারণে তৎপরতা শুরু করেছে। সব কর্তৃপক্ষকে পত্র দিচ্ছি
যে এই তেজস্ক্রিয় পদার্থ এটা ডিসপোজাল করার জন্য। দীর্ঘদিন এভাবে রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বন্দর কাস্টমস সহ সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে সাভারের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যেতে চায় পরমাণু শক্তি কমিশন। অবশ্যই এটা একটা আমাদের জন্য ভয়ের বিষয় আছে যদি এটা প্রপারলি সংরক্ষিত না থাকে। কাস্টমস কিংবা বন্দর কর্তৃপক্ষ ওনারা যদি কমিশনের সাথে যোগাযোগ করে থাকেন বা চান যে ওখানে গিয়ে এটা স্টোর করা হবে। জানা গেছে বিদেশ থেকে কাটার জন্য আনা পুরাতন জাহাজ থেকেই তেজস্ক্রিয়তা উৎপন্নকারী এসব ধাতব বস্তু উদ্ধার হয়েছে। নিয়ম অনুযায়ী জাহাজ রপ্তানিকারক দেশে এসব ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বস্তু ফেরত পাঠানোর নিয়ম রয়েছে, কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানের অনাগ্রহের কারণে তাও সম্ভব হচ্ছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের সংক্রমণে চলমান রোস্টারিং পদ্ধতি বাদ দিয়ে ব্যাংকগুলোকে আগের মতো কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা এটাকে অর্থনীতির স্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তারা মনে করেন এর মাধ্যমে গ্রাহকদের বাড়তি সেবা দেওয়া যাবে। তবে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন করোনার ঝুঁকি আমলে নিয়েই কাজ করতে হবে ব্যাংকারদের। হরিপদ সাহার রিপোর্ট। করোনা সংক্রমণের শুরুর দিকে 22 মার্চ জনসমাগম কমাতে ব্যাংকগুলোকে কর্মীর উপস্থিতি কমানো, হোম অফিস চালু, বাই রোটেশন ছুটি সহ বেশ কিছু নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। কমানো হয় ব্যাংকিং কর্মঘণ্টাও। তবে ব্যবসা বাণিজ্য সচল করে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে সেখান থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক আগের মতো সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে মঙ্গলবার। এখন আমরা ইচ্ছে শনিবারে ব্যাংকিং করতে পারবো, সান্ধ্যকালীন ব্যাংকিং করতে পারবো, এবং বলা হয়েছে যে শুধুমাত্র যে সমস্ত ক্ষেত্রে যে প্রেসক্রিপশন যেটা ছিল ইন রেসপেক্ট অফ প্রেগনেন্ট লেডি অথবা যে সমস্ত কোভিডে আক্রান্ত হতে পারে, এইসবগুলো সাবজেক্ট টু সাবমিশন অফ হেলথ সার্টিফিকেট এগুলো অ্যালাউ করার জন্য বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা করেছেন সেটা সময় উপযোগী। আমরাও কিন্তু আমাদের ডাউন দ্য লাইন আমরা অর্ডার করেছি, আমাদের ব্যাংকিংগুলো অ্যাজ ইউজুয়াল চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে করোনা সংক্রমণ এখনও নিম্নমুখী নয়। তাই গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষাকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। ব্যাংকারদের উপর একটা গুরুদায়িত্ব পড়েছে যে কোভিড উত্তর প্যাকেজটা যেটা সেটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন খাতে ঋণ প্রদান করা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য উজ্জীবিত করা, সেটা একটা দায়িত্ব তাদের। এই জন্য দ্রুত কাজ করতে হবে তাদেরকে। ব্যাংকগুলোর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের ব্যাংকিং কার্যক্রমের ভিতরে কিভাবে আমরা ব্যক্তির সংযোগ না ঘটিয়ে আমরা সেবাগুলো দিতে পারবো। রাজধানীর মতিঝিলের ব্যাংকগুলোতে কর্মী ও গ্রাহকদের 2-1 ছাড়া সবাইকে মাস্ক পরতে দেখা যায়, যদিও শারীরিক দূরত্ব মানার বিষয়টি উপেক্ষিতই থাকছে। হরিপদ সাহা, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। বাসে সব আসনে যাত্রী নেওয়ার পূর্ব সিদ্ধান্ত বহাল চান পরিবহন মালিকরা। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিআরটিএ কার্যালয়ে সভায় তারা এ দাবি তুলে ধরেন। এ সময় বর্ধিত ভাড়া তুলে দেওয়ারও কথা জানান তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত করোনাকালীন নিয়ম বহাল থাকবে বলে জানায় বিআরটিএ। দিন দিন পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে আসতেছে এবং করোনা নিয়েই আমরা চলাফেরা স্বাভাবিক করতেছি। সুতরাং আমাদেরকে যত সিট তত যাত্রী নেওয়ার অনুমতিটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট থেকে পাশ করে দেওয়া হোক, আমরা পূর্বের ভাড়ায় ফেরত যাব। ক্যাবিনেটের পরবর্তী সিদ্ধান্তে না আসা পর্যন্ত বর্তমান বলবৎ যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক যাত্রী নিয়ে যে গণপরিবহন চলবে সেটাই বহাল থাকবে। প্রায় অকেজো পাম্প নষ্ট হয়েছে মাটির নিচে বসানো পানি ওঠানোর টিউবওয়েল। এতে 3 দিন ধরে পানি সংকটে চরম দুর্ভোগে শিকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা। নতুন টিউবওয়েল স্থাপন করলেই সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে মনে করেন হাসপাতালের পরিচালক। গণপূর্ত অধিদপ্তর বলছে অর্থ বরাদ্দ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। হাসপাতালের পানির কলগুলো গত 3 দিনে প্রায় শুকিয়ে গেছে। পানির আশায় মানুষ বারবার কলের কাছে গেলেও পানি পাচ্ছেন না। পান করার পানির জন্য রোগীর স্বজনদের যেতে হচ্ছে হাসপাতাল ভবনের বাইরে। গোসল সহ কোনো কাজেই পানি না পাওয়ায় চরম দুর্ভোগে স্বজনরা। 2টা কল ভাঙ্গা, একটা বাথরুম একটু ভালো থাকে, সেটা সিরিয়ালে দাঁড়ায় সবাই, খুব কষ্টে। গোসলের সমস্যা, এতে সকাল ধরে পানি নেই, গোসল করতে পারিনি, কোনো কাজ করতে পারি, নিচে যাইতে হয়, নিচ থেকে পানি আনতে হয়, পানি বোতল ভরে আইনে রাখতে অন্য ওয়ার্ড থেকে, তারপরে এই অবস্থা বাথরুমে যাইতে। নতুন টিউবওয়েল না বসালে সমস্যার সমাধান হবে না বলে মনে করেন হাসপাতালের পরিচালক। মেশিন ডিস্টার্ব করাতে পানিতে একটু সমস্যা হচ্ছে এবং তারা সারতেছে, পানি ঠিক হচ্ছে, আবার ডিস্টার্ব হচ্ছে। এখন নতুন করে বসানোর ছাড়া বিকল্প নেই। টাকা বরাদ্দ না হওয়া পর্যন্ত কিছুই করার নেই বলে জানালেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। অর্থ বরাদ্দের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে
আমাদের স্বাস্থ্য উইংয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি পত্র এবং প্রাক্কলন সহ প্রেরণ করেছি। দ্রুত সময়ের মধ্যে পেতে পারি তাহলে একটি নতুন টিউবওয়েল বসানোর মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। 1968 সালে হাসপাতালে স্থাপিত দুটি টিউবওয়েলই সক্ষমতা হারিয়েছে। পানির চাহিদা প্রতিদিন 15 লাখ লিটার, আর হাসপাতালে রোগী আছেন 1162 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আর হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে 250 শয্যার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি গত 7 বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে। এতে নষ্ট হতে চলেছে 2.5 কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। দ্রুত অক্সিজেন প্ল্যান্টটি সচলের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। জুয়েলুর রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 2012-13 অর্থ বছরে 2.5 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়। একই সাথে রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন গ্যাস ও ভ্যাকুয়াম সরবরাহের জন্য পাইপলাইনও স্থাপন করা হয়। পরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্ল্যান্টটি স্থাপনের পর পরীক্ষামূলকভাবে অক্সিজেন সরবরাহ করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত চালু হয়নি। এভাবেই পার হয়েছে 7 বছর। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগ সহ কার্ডিওলজি ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, পেইন ওয়ার্ড, শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ডের চিকিৎসাধীন রোগীরা অক্সিজেনের অভাবে কষ্ট করছেন। সবগুলাই লাইনগুলো করা আছে কিন্তু এগুলা সবগুলো নষ্ট হয়েছে। রাত্রিবেলা আমার খুব কষ্ট হচ্ছে, এরপর গ্যাসের আইন না দিছে বন্দোবস্ত করে বাইরে থেকে বোতল টানে একজনের নাকে দিতেছে, এটা তো অনেক ঝুঁকির কারণ। বর্তমানে অক্সিজেন লাইনগুলো অকেজো আছে, এগুলো যদি হয় রেগুলার হয় তাহলে আমরা আমাদের রোগীদের সেবা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কয়েক দফা যোগাযোগ করে অক্সিজেন লাইনটি সচলে প্রচেষ্টা চালানো হচ্ছে। সিলিন্ডারগুলো আবার পূরণ করার জন্য আমরা পাঠাইছি। ওটা আসার পরে ওরা এসে আবার একটা চেক আপ করে পুরো সার্ভিসটা ঠিক করে দিবে। অক্সিজেন প্ল্যান্টের দেখভালের অতিরিক্ত দায়িত্বে আছেন হাসপাতালের একজন বাবুর্চি। ঠিক করে আর কইতে পারি না, এগুলো তো কিছু কইতে পারি না। আমরা তো নাইলে ওপর তো নাইলে আমরা ঠিক করে দেখা, ঠিক করে ওই হন্দার লিখে দেখা। সিভিল সার্জন জানান, অক্সিজেন প্ল্যান্টটি দ্রুত সচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ যেন করোনার শ্বাসকষ্ট নিয়ে অক্সিজেনের সেবাটা সঠিকভাবে পায়, সেটার জন্য আমি আরো জোর তাগিদ দিব। 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 400 রোগী ভর্তি থাকেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পুরো মার্কেট জুড়ে নেই কোনো পুরুষ। দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতা সবাই নারী। জয়পুরহাট শহরের পূর্ব বাজারে একটি মার্কেট পরিচালনা করছেন শুধুই নারীরা। নানা প্রতিবন্ধকতা পার করে আসা নারীদের ব্যতিক্রমী উদ্যোগে খুশি জয়পুরহাটের সচেতন নাগরিক সমাজ। উদ্যোক্তাদের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট জেলা শহরের পূর্ববাজার পৌর মার্কেটের মালিক, কর্মচারী, ক্রেতা সবাই নারী, তাই এটি নারী মার্কেট হিসেবেই পরিচিত। কেউ ব্যবসা করছেন তৈরি পোশাকের, কেউ কাজ করছেন পার্লারের, আবার কেউ দিচ্ছেন সেলাই প্রশিক্ষণ। জয়পুরহাটে পূর্ববাজারে অন্তত পক্ষে 150 জন নারী এখানে আমার মতো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। বিভিন্ন মেয়েদেরকে এখানে কাজের সৃষ্টি করছি, তারা আমার এখানে এসে কাজ করতে পারছে এবং আমি ট্রেনিংয়েরও সুযোগ রেখেছি। এই মার্কেটে 700 বেকার নারী খুঁজে পেয়েছেন কর্ম। আর কেনাকাটা করতে আসা ক্রেতারা জানালেন তাদের স্বাচ্ছন্দ্য বোধ ও নিরাপদ থাকার কথা। মাসে মাসে যেটুকু বেতন পাই তা দিয়ে পরিবার আমার ছেলের ভালোই দিনপথ যাচ্ছে। বাচ্চা, পরিবার, এদের সাথে আমরা দেখা পাচ্ছি, কিছুটা দিতে পারতেছি, হেল্প করতেছি। নিরাপত্তার সহিত এখানে আমরা মার্কেট করে স্বাচ্ছন্দ্য বোধ করি। সচেতন নাগরিক সমাজ মনে করে সম্পূর্ণ নারীদের তত্ত্বাবধানে পরিচালিত এই মার্কেটটি অনন্য দৃষ্টান্ত। আমরা মনে করি যে এটি একটি ব্যতিক্রম উদ্যোগ এবং নারীরা জয়পুরহাটে এগিয়ে যাচ্ছে। আর নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। নারী উদ্যোক্তাদের যে মার্কেটটি বা বিপণী কেন্দ্রগুলো, সেগুলোতে আমরা স্পেশাল নজর দিচ্ছি। আমাদের পুলিশ সদস্যরা সবসময় নিয়মিত খোঁজ খবর রাখছেন। 2012 সালে প্রথম মিথিলা নামে একজন নারী উদ্যোক্তা একটি মাত্র শোরুম দিয়ে মার্কেটটি চালু করেন। বর্তমানে এই মার্কেটে উদ্যোক্তার সংখ্যা 150 শতাধিক। সময় সংবাদ, জয়পুরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনের ঝটিকা সফরে 2 দিনে সারলেন হর্ষবর্ধন শ্রীংলা। কথা বললেন শুধু ভ্যাকসিন ইস্যুতে।
দেখা করে জাসদের রিনু বললেন ভূমিকা রাখবে সম্পর্ক উন্নয়নে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে পিএসসি পরীক্ষা নয়, মূল্যায়ন হবে স্কুলে পরীক্ষার মাধ্যমে। প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব। বিশ্বব্যাংকের প্রকল্পেও স্বাস্থ্যের কোটি কোটি টাকার দুর্নীতি। অনুমোদন ছাড়া কেনা মাস্ক চিকিৎসকদের বিতরণ অনিয়ম দেখবে মন্ত্রণালয়, বললেন প্রকল্প পরিচালক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।